আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় উপযুক্ততার নীতি। কারোবারি নীতির ২ নম্বর নীতি হচ্ছে উপযুক্ততার নীতি। তো এই নীতির মূল বিষয় হচ্ছে মূলধনের যোগান। কোন মূলধন কোন উৎস থেকে যোগান দিতে হবে সেটাই হচ্ছে উপযুক্ততার নীতি। তো চলো আগে আমরা দেখে নেই মূলধন কত প্রকার। তাহলে মূলধন হচ্ছে এখানে 2 প্রকার, চলতি মূলধন এবং স্থায়ী মূলধন। চলতি মূলধন কি? ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য এবং চলতি দায় পরিশোধের জন্য যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয় সেটাই হচ্ছে চলতি মূলধন। আর স্থায়ী মূলধন কি? স্থায়ী মূলধনটা হচ্ছে আমাদের ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে এবং ব্যবসায়ের স্থায়ী ব্যয় নির্বাহের ক্ষেত্রে যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে স্থায়ী মূলধন। আচ্ছা, চলতি মূলধন যেমন ধরো পণ্য ক্রয়, কর্মচারীর বেতন প্রদান, এগুলো হচ্ছে চলতি মূলধন দ্বারা পরিশোধ করা হয়। আর স্থায়ী মূলধন ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে নতুন দালান কোঠা ক্রয় বা সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয়, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী মূলধনের অংশ। তো চলতি মূলধনের যোগান কিভাবে দিলে সেটা উপযুক্ত হবে এবং স্থায়ী মূলধন কোথায় থেকে যোগান দিলে সেটা উপযুক্ত হবে, এটাই হচ্ছে উপযুক্ততার নীতির আলোচনার বিষয়। তো চলতি মূলধনের ক্ষেত্রে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের উচিত স্বল্পমেয়াদী উৎস থেকে মূলধন যোগান দেওয়া। স্বল্পমেয়াদী উৎসগুলো কি? আচ্ছা, আগে আমরা জেনে নিই চলতি মূলধন কেন স্বল্পমেয়াদী উৎস থেকে যোগান দিতে হবে। চলতি মূলধন আমাদের যেহেতু 1 বছর মেয়াদের মধ্যে প্রয়োজন হয় এবং এর প্রয়োজনীয়তা 1 বছর মেয়াদের মধ্যে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করলে সেটা ব্যবসায়ের জন্য সুবিধাজনক হবে, অর্থাৎ ব্যবসায়ের কোনো বিঘ্ন ঘটবে না। ঠিক আছে, তো সেই জন্য চলতি মূলধন আমাদের স্বল্পমেয়াদী উৎস থেকে সংস্থান করা প্রয়োজন। স্বল্পমেয়াদী উৎসগুলোর মধ্যে এখন ব্যাপক আলোচনা করতে গেলে তোমাদের কাছে হয়তো অনেক কঠিন লাগবে, যেহেতু এটা আমাদের প্রাথমিক স্তর। তো আমরা পরবর্তী অধ্যায়ে স্বল্পমেয়াদী উৎস এবং দীর্ঘমেয়াদী উৎস এগুলো নিয়ে আলোচনা করব ব্যাপকভাবে। এখন আমি সাধারণ একটা ধারণা দিয়ে দিই যে স্বল্পমেয়াদী উৎসগুলোর মধ্যে থাকতে পারে ক্ষুদ্র ঋণ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, তারপরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অল্প পরিমাণ ঋণ নেওয়া যায় আর কি, তারপরে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, ধারে ক্রয় বা বাণিজ্যিক পত্রের মাধ্যমে ক্রয়, এগুলো হতে পারে স্বল্পমেয়াদী উৎস। এখন যদি চলতি মূলধন সরবরাহের জন্য আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নেই, তাহলে আমাদের সেটা অনেক অসুবিধাজনক হয়ে যাবে, কারণ দীর্ঘমেয়াদী উৎসের ব্যয়ও বেশি এবং মেয়াদও বেশি। তো সেক্ষেত্রে যদি চলতি মূলধন সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নেওয়া হয় বা অর্থ সংস্থান করা হয়, তাহলে সেটা ব্যবসায়ের জন্য অসুবিধাজনক হয়ে পড়বে। তারপরে দেখো, তাহলে চলতি মূলধন তো বুঝতে পারলে যে চলতি মূলধন যোগানোর জন্য উপযুক্ত উৎস কোনটা, স্বল্পমেয়াদী উৎস। তারপরে দেখো স্থায়ী মূলধন। স্থায়ী মূলধন যেটা বললাম যে ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজন হয় বা ব্যবসায় স্থাপনের জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংস্থান করাই ভালো, কারণ এতে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংস্থান করলে অর্থের অঙ্কটাও বড় হয় এবং মেয়াদটাও বেশি হয় আর ব্যয়ও বেশি বহন করতে হয়। সেক্ষেত্রে স্থায়ী মূলধন সংস্থানের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী উৎসই নির্বাচন করা উচিত। তো এইটাই বলে কারোবারি নীতিসমূহের উপযুক্ততার নীতি, যে চলতি মূলধন সংস্থানের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে এবং স্থায়ী মূলধন সংস্থানের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে মূলধন সংস্থান করতে হবে। তো আশা করি তোমরা উপযুক্ততার নীতি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। এরপর থাকছে আমাদের এই চ্যাপ্টারের আরও 2টি আলোচনা। চ্যাপ্টারটি ক্লিয়ারভাবে বুঝতে তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস ফলো করবে। এর আগের ক্লাসগুলোর লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে এবং পরবর্তী ক্লাসগুলো আসার সাথে সাথে তোমরা যদি বেল আইকনে ক্লিক করে রেখে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।